হ্যালো বন্ধুরা, আমাদের এইচডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। অগ্নিজিৎ মুখার্জি ফোন করে গীতা যে বাড়িতে রয়েছে আশ্রিতা হয়ে সেই বাড়ির মালকিনের কাছে। আর সে ফোন রাখা মাত্রই গীতা বলে, অগ্নিজিৎ মুখার্জিটা কে? তার নাম আমি শুনেছি। কোথায় শুনেছ? উনি একজন অ্যাডভোকেট। ঠিক বলেছেন। আমি কোথায় যে শুনেছি সেটা মনে করতে পারছি না। তোমার মাথায় এতটা প্রেশার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি রান্নাঘরে যাচ্ছি রান্না করতে, তুমি আমাকে কেটে কুটে একটু আগিয়ে জগিয়ে দিও, তাহলেই হয়ে যাবে। আমি খুব ভালো রান্না করতে পারি, সবাই হাত চেটে পুটে খায়। কে বললো বলুন তো? সেটাই তো মনে করতে আমি পারছি না। তাই বলছি যে তোমাকে এখন আমার সাথে যেতে হবে। গীতাকে নিয়ে রান্নাঘরে চলে যায়। মেহেক তার বাবাকে প্রশ্ন করে যে কেন তুমি আবার নিজের প্রফেশনে ফিরে যাচ্ছ? এত টাকা দিয়ে কি করবে পাপা তুমি, যেখানে তোমার ছেলে গুলি খেয়ে স্বস্তিক আর বেঁচে নেই? কোথায় তার শেষ কাজটাও তুমি করছো পরশুদিন? তুমি জানো ওকে তো তুমি আজ পর্যন্ত দেখোনি, তাহলে কিভাবে তুমি ওর সৎকার করবে? আর কিভাবে বা শেষ কাজ করবে তুমি? দেখ, আমাকে কাজের মধ্যে ডুবে থাকতে হবে, তা না হলে চিন্তা টেনশনে আমি অস্থির হয়ে যাব। আমাকেই তো বাঁচতে হবে। আর আমার বৌমা গীতা, তার নাম এই বাড়িতে কেউ নেবে না। আমি তাকে কখনো ক্ষমা করতে পারবো না। সেও আমাদের ছেড়ে চলে গেল। কেন একটা বারের জন্য আমাদের সাথে কোনো যোগাযোগ করলো না? পাপা, গীতা বৌদি যদি আজকে ফিরে আসে তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। নিশ্চয়ই সেটা তুমি বোঝো। গীতা কোথায় আছে আমরা কেউ জানি না, কিন্তু হয়তো কোথাও না কোথাও বেঁচে থাকবে। আমার কষ্ট হচ্ছে, কারণ আমার ছেলেটা এইভাবে চলে গেল। এমনকি আমার বৌমাটাও নেই। আমাকে পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলতে হবে। স্বস্তিককে আমরা নিজের চোখে দেখিনি, তাহলে কি তার শেষ কাজ করতে হবে কি না এগুলো নিয়ে আলোচনা করতে হবে। জেঠু, তুমি কোথায় যাচ্ছ? তোমাকে তো খাবার খেতে হবে। আর খাওয়া দাওয়া আমার তো কোনো কিছুই ভালো লাগছে না। কি খাবো বলতো? চলো। অগ্নিজিৎ মুখার্জি কান্না করতে শুরু করে। তাকে জড়িয়ে ধরে মেহেকে কান্না করে। এদিকে দীপ তার মায়ের কাছে বায়না ধরে বসেছে যে তার মাকে নিজে হাতে রান্না করতে হবে, আর সেটাই হচ্ছে। কিন্তু দীপ কোনোভাবে ক্ষান্ত হয় না। তার যেহেতু বিয়ে, তাই তাকে শাড়ি এনে দেওয়া হয়, সেগুলো পছন্দ করে না। তার মা সামনে এসে দাঁড়ায়, বলে, কি হয়েছে দীপ, কি করছো তুমি? তোমার আলমারিতে তো অনেক দামি দামি শাড়ি আছে, এক্সপেন্সিভ, সেগুলো এনে আমাকে দাও। কেন তুমি সেগুলো আমাকে দিচ্ছ না বলো তো? এখন তো তুমি আর ওইসব করো না, তোমার তো শাড়ির প্রয়োজন পড়ে না। মার সঙ্গে কিভাবে কথা বলছিস তুই? তুমি কখনো আমার মেয়ে হয়ে উঠতেই পারোনি, তাহলে মাকে কি তুমি কখনো অসম্মান করতে না? আর তাই বলছি যে তুমি এখন মা হওয়ার কর্তব্য করছি তো। এতক্ষণ যাবত তো রান্নাবান্না সব কিছু করলো, আর কি করবে দীপ? তুই কেন এরকম আচরণ করছিস? রান্না করেনি, বুঝতে পেরেছিস? যা কিছু করেছে এই নতুন মেয়েটা। ও জানে কাকে কখন কোথায় তেল মারতে হবে। আর কি ভেবেছে একবার তেল মেরেই ও এই পরিবারে প্রতিষ্ঠিত হয়ে গেল? এই বাড়িতেও থাকতে পারবে? কখনো না। আর দেখো, তোমাকে যা বললাম সেটা করো। আমার গহনাগুলো কিন্তু তোমার লাগবে। কি বলছো কি? কেন? স্বর্ণের দাম অনেক বেশি, তাই গহনাগুলো দিতে তোমার কষ্ট হচ্ছে বুঝি? দেবে না তুমি? তোমাকে বললাম যে ওই গহনাগুলো আমার চাই মানে চাই, তা না হলে আমি কিন্তু মন্দিরে গিয়ে বিয়ে করে ফেলবো। কোনোভাবেই তোমার মান সম্মান থাকবে না, আর আমি কোনো নিয়ম রিচুয়াল কিছুই মানবো না। সেটা কি তুমি চাও? ঠিক আছে, আমি আমার শাড়ি গহনা তোমাকে এনে দিচ্ছি, তুমি একদম কোনো চিন্তা করো না। যা কিছু হোক সব কিছু তোমাকেই দেবো। মায়ের সঙ্গে এরকম করে কি ব্যবহার করতে হয়? এই, তুমি একদম কথা বলবে না। তুমি আমাদের মাঝখানে কেন ঢুকছো? আঙ্গুল তুলে কথা বলতে নেই মানুষকে, সেটা আপনি জানেন না? দীপ আরও বেশি রেগে যায়। তখনই বলে যে দেখো, ওই অসুস্থ, এর সঙ্গে এরকম আচরণ করবে না। মা বলে ডেকে ফেলে গীতা, আর সেটা শুনে অবাক হয়ে যায়। এদিকে থানার বড়বাবু তুলে এনেছে দুজন গুন্ডাকে। একজনের নাম বংশী আর একজন সাবু। তারা দুজন মিলেই স্বস্তিককে গুলি করেছে। এমনকি গীতাকে শেষ করার পেছনে তাদের হাত রয়েছে। সবটা জেনে ইনভেস্টিগেশন করতে গিয়ে দুজনকে ধরে ফেলে। তাদেরকে থানায় তুলে আনে এবং বলে যে শ্যুট করে দেব। সত্যি কথা বলতে কি করছে তারা? কেনই বা গীতা স্বস্তিকের খোঁজ নেই? তখন বংশী এবং সাবু বলে যে তারা স্বস্তিককে গুলি করেছে, সে পড়ে গেছে গঙ্গায়। কি? তাহলে তো এখন ডুবুরি নামাতে হবে। কিন্তু এই সব করার জন্য তোদের কে বলেছে বল? মোটা পুলিশের লাঠি দিয়ে পেটাতে শুরু করে। তখনই নাম বেরিয়ে আসে কাবিয়া ব্যানার্জি। সে বলেছিল স্বস্তিককে সরিয়ে দিতে, আর সেটাই করা হয়েছে। কিন্তু আমি বুঝতে পারছি না, স্বস্তিকের এই সমস্যার কথা শুনে সবার আগে চোখের জল ফেলেছিল সব থেকে বেশি এই কাবিয়া। তাহলে সেই কাবিয়া কেন এখন
এরকম করছে। আর ওর মোটিভটা কি? উনি বলেছিল বারবার করে গীতা যেন বেঁচে থাকে, আশ্রয় দিয়েছিল গীতা সন্তানের জন্য কোনো ক্ষতি না হয়। তার মানে কি ও সন্তানকে পাওয়ার আশায় কাবিয়া এগুলো করেছে? জানি না। যাই কিছুই ঘটুক না কেন, সবটা নিয়ে বড়বাবু অবাক হয়ে যায়। বলে, গীতা কি করে জানলো যে তোরাই স্বস্তিককে মেরেছিস? ও সবটা দেখে ফেলেছিল। এরপরে সুযোগ বুঝে ও যখন আমাদের তাড়া করে, আমাদের চিনে ফেলে, তখনই আমাদের সঙ্গে মারপিট করতে শুরু করে। আর আমরা ওর সঙ্গে মারপিট করে পেরে উঠবো না, ওকে আমরা আঘাত করি। আর পেছন থেকে আঘাত করায় একবার নয় দুবার ও মাটিতে পড়ে যায়। তার মানে তখনও সে বেঁচে ছিল? হ্যাঁ। এরপর একটা সাদা গাড়ি আসে, সেটা যে কে, আমরা সেই সাদা গাড়িটাকে এখন পর্যন্ত ট্রেস করতে পারিনি। তবে তোরা যে অন্যায় করেছিস তার শাস্তি তোদের পেতে হবে। বংশী এবং হাবু, যা কিছু তোরা করছিস এগুলো বুঝতে পারছিস তো? এর ফল ভালো হবে না। তোরা সত্যি বলছিস তো? হ্যাঁ। গীতাকে কিভাবে মেরেছে স্বস্তিককে সবটা বিবরণ জানায়। থানার বড়বাবু খানিকটা চমকে যায় যে কাবিয়া ব্যানার্জি কেন এগুলো করছে। স্বস্তিক গীতা কারোরই খবর নেই। গীতা কোথাও না কোথাও তো আছে, সে কি পারে না একবারও বড়বাবুর সাথে যোগাযোগ করতে, বা পরিবারের কারোর সাথে? তা না হলে গীতার খোঁজ না পাওয়া গেলে কি ঘটবে, সেগুলো নিয়ে সে চিন্তিত হয়ে যায়। দীপ তার বয়ফ্রেন্ডকে ফোন করে আর বলে, দেখো তুমি চিন্তা করো না, আমি এই বাড়ি থেকে ফ্ল্যাট, গাড়ি, গহনা, শাড়ি সব কিছু দামি দামি নিয়ে যাব। তুমি কাজ করো না তো কি হয়েছে? আমি তো আছি, আমি তোমার জন্য সব কিছু করতে পারি। আমাদের টাকা পয়সা কোনো কিছুরই কোনো অভাব নেই, তোমারও রাখবো না। এগুলো শুনে কাকুমনি অবাক হয়ে যায়। বলে, দীপ তুই কাকে বিয়ে করছিস? কে করে তোর বর? জানি না। তার মানে একদিন গঙ্গার ঘাটে আমরা গিয়েছিলাম পার্টি করতে, সেখানেই ওর সঙ্গে পরিচয় হয়েছে। কি ওখানে মানুষ যায়? আর তুই কি সেই স্ট্যাটাসের মেয়ে যে তুই ওখানে গিয়ে গঙ্গার ধারে একটা গরিব ছেলেকে বিয়ে করবি? বুঝতে পারছো না? যাই হোক না কেন, আমি মন্দিরে বিয়ে করতে চেয়েছিলাম, সেগুলো ক্যান্সেল। তুমি এখন আমাদের বাড়িতে বরযাত্রী নিয়ে চলে এসো, আমরা বিয়ে করব। আমার মা রাজি হয়ে গেছে এবং তার মান সম্মান বাঁচাতে এসে সব কিছু করতে রাজি। তাই আমি তোমাকে বলছি, তোমার কোনো অভাব কষ্ট হবে না, তুমি বরবেশে চলে এসো। এই বলে ফোন রেখে দেয়। দীপ বুঝতে পারছে না যে সে যাকে ভালোবাসছে সে আসলে অন্য ধরনের মানুষ। সে যে কি সেটা যখন বুঝবে তখন সব কিছুই হয়তো শেষ হয়ে যাবে। গীতাকে বলে যে, দেখো অগ্নিজিৎ মুখার্জি এসেছে, তুমি তো জানো চা বানাতেই পারো না। বিস্কিট মিষ্টি নিয়ে অগ্নিজিৎ মুখার্জি আছে হল রুমে বসে, সেখানে তুমি যাও, গিয়ে তাকে খাবার খেতে দাও। আমি না হয় আসছি। কি বলছেন কি? হ্যাঁ। তুমি পারবে না দিতে? হ্যাঁ পারবো। এই বলে চলে যায়। গীতা চা মিষ্টি নিয়ে যাচ্ছে, তখনই অগ্নিজিৎ মুখার্জি বসে আছে। তার ভালো লাগছে না, সে একটা কেসের বিষয়ে কথা বলতে এসেছিল এখানে। তখনই তার কাছে ওই থানার বড়বাবু ফোন করে আর জানায় যে স্বস্তিক আর বেঁচে নেই, তাকে গুলি করে গঙ্গায় ফেলে দেওয়া হয়েছে, ডুবুরি এনে তাকে উদ্ধার করতে হবে। আদৌ তার বডিটা পাওয়া যাবে কিনা জানি না। কি বলছেন কি? হ্যাঁ। আর গীতা সম্পর্কেও জানা গেছে যারা তাকে আঘাত করেছে পেছন থেকে, বংশী এবং সাবু, তারা দুজনেই আমার কাছে আমার হেফাজতে রয়েছে। আর তাই যাই কিছু ঘটুক না কেন, আপনি তাড়াতাড়ি চলে আসুন থানায়। আপনাকে তো এই কেসটা লড়তে হবে এবং সব কিছু জানতে হবে। আমি এক্ষুনি আসছি। তখনই গীতা পেছন থেকে এসে বলে, আপনার জন্য চা মিষ্টি এনেছি, আপনি খাবেন না? না, আমার ছেলেটার দেহ খুঁজতে যেতে হবে আমাকে। ছেলেটার আমার অবস্থা খুব খারাপ। কে করলো এত বড় শত্রুতামি আর কেনই বা ঘটলো সেগুলো আমাকে জানতে হবে। এই বলে অগ্নিজিৎ মুখার্জি তড়িঘড়ি করে বেরিয়ে যায়। ম্যাডাম এসে জানায় যে কী ব্যাপার, কোথায় উনি চলে গেলেন। কি যেন বললেন, ওনার ছেলের বিপদ হয়েছে, ক্ষতি হয়েছে, তাই উনি চলে গেলেন। আমার তো বলার কিচ্ছু নেই। খানিকটা ম্যাডাম ভাবনা চিন্তায় পড়ে যায় এবং গীতা ভাবার চেষ্টা করে যে আসলে সে কোথায় শুনেছে অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জির নাম। এমনকি সে অ্যাডভোকেট এই পেশাটার সঙ্গে কেন নিজেকে এতটা বেশি পরিচিত মনে হয়। সেই সব কিছু নিয়ে তার মনের মধ্যে অনেক প্রশ্ন, কিন্তু কোনোভাবে সেগুলোর উত্তর পাচ্ছে না। বারবার খোঁজার চেষ্টা করে তার বাসা কোথায়, তার নাম কি, সেগুলো করতে গিয়ে মাথায় চাপ পড়ে যায়। আর নানাভাবে সে সব কিছু মনে করে চেষ্টা করেও পারছে। কী হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? কাবিয়া মেরেছে স্বস্তিককে, গীতা অগ্নিজিতের জন্য চা মিষ্টি খাবার হাতে দাঁড়ালো। আজকে গীতা যেভাবে যে বাড়িতে উঠেছে অগ্নিজিৎ মুখার্জির সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে, কিন্তু কোনোভাবেই গীতার সঙ্গে অগ্নিজিৎ মুখার্জির দেখা হলো না। আর যেভাবে অগ্নিজিৎ মুখার্জি তার ছেলের এই সমস্ত খবরাখবর পেয়ে অস্থির হয়ে উঠেছে, সে ছুটতে চলে যায় থানায়। এবার কাবিয়ার নাম তো বেরিয়ে এসেছে, তাকে নিয়ে অগ্নিজিৎ মুখার্জি নতুন করে কেস সাজাবে। তার ছেলের হত্যাকারীকে কোনোভাবেই সে ঘুরে বেড়াতে দেবে না, তাই সে বেরিয়ে পড়েছে এবং নিজের পেশা
ওকালতি সে মন দিয়ে আরও করবে। মেহেক খুব কান্না করছে, কষ্ট পাচ্ছে। তার গীতা বৌদি কোথায়? যে মানুষটা এই পরিবারটাকে আগলে রেখেছিল, সেই মানুষটাকে না পাওয়াতে মেহেক আর সহ্য করতে পারছে না, মেনে নিতে পারছে না। এই সব কিছু থেকে পরিবারের লোকজন অনেক কষ্ট পাচ্ছে। কিভাবে বেরিয়ে আসবে ভাষা কারো নেই। এদিকে গীতার কোনোভাবেই স্মৃতি নেই। দীপ যেভাবে একটা ছেলেকে বিয়ে করতে চাইছে, তার মাও দেখেনি, পরিবারের কেউ না। কোথা থেকে এসেছে, কি করে, কেউ জানে না। দীপের জেদের কাছে মাকে হার মেনে বিয়ে দিতে হচ্ছে, কিন্তু তাকে ফিরে আসতেই হবে এবং সে বুঝতে পারবে যে আসলে ভুল মানুষের সঙ্গে সে পড়েছে। কী ঘটবে এরপরে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।